সকাল প্রথমেই তোমাদের সাথে বলতে পারতাম ঘটনাটা সকালেই তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু সকালে শেয়ার করলাম না এই কারণে সকালবেলা কোনো নেগেটিভ কথা বা কোনো বাজে মন খারাপের কথা দিয়ে যদি ভিডিও শুরু করি তাহলে আমারও দিনটা আপসেট যাবে, সাথে সাথে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তাদেরও মনটা খারাপ হয়ে যাবে বা কোথাও একটা। এই হচ্ছে ব্যাপার, সত্যি কথাটা শোনার পর আমার এমন লাগছে না, আমি এখনো ভাবছি যে সত্যি আমরা হেঁটে চলে বেড়াচ্ছি, 5 মিনিট পর আমার সাথে কী হতে পারে আমরা কেউ জানি না। আচ্ছা, এই দেখো শিবরাত্রির দিন যেটা বলেছিলাম যে সেটা অবশ্যই করবে, সেটা তোমাদের একবার বলে দিচ্ছি। তো এইরকম দেখো আমি একটা বেলপাতা নিয়ে এই সাইডেই কিন্তু বাবার মাথায় যেন স্পর্শ করে, মানে শিবলিঙ্গে যেন স্পর্শ করে, ঠিক আছে। আর শিবরাত্রির দিন যখন তোমরা এই বেলপাতাটা মহাদেবকে অর্পণ করবে তখন কিন্তু অবশ্যই এই মন্ত্রটা পাঠ করবে না। এটা তোমাদের 40 দিন করতে হবে, মানে শিবরাত্রির থেকে স্টার্ট করে আপ টু 40 দিন করতে হবে। গুড মর্নিং সবাইকে। আজকে আমি আমার মর্নিংটা রান্নাঘর থেকেই তোমাদের সবাইকে জানাচ্ছি, কারণ আজকে সংসারের বাসি আসি যা কাজকর্ম সব কমপ্লিট করে তারপর ক্যামেরাটা অন করলাম। কেন বলছি, সকালবেলা টিফিন হয়ে গেল, টিফিনে আজকে আমি লাউ ঘন্ট আর রুটি করেছিলাম, ওটা টিফিন হয়ে গেল। তারপর আরও টুকটাক যাবতীয় অনেক কাজকর্ম হয়ে গেল। সকালবেলা ভেবে রেখেছিলাম আজকে আর ভিডিও করব না, আজকে কিছু দেখানোর নেই, আমি যে ভিডিও করবো না, আজকে আমি তাড়াতাড়ি করে নিজের মতন করে সংসারের কাজ ফেরে নেবো। তারপরে আমার হঠাৎ করে মনে হলো যে আজকে আমার মেয়ে বাড়িতে আছে, ওকে আজকে অয়েল মাসাজ করার দিন। আর এই অয়েল মাসাজ নিয়ে আমাকে কিছুদিন আগে আমার একটা বন্ধু কমেন্ট করেছিল যে শর্মিষ্ঠা, উনি বলেছিল যে মেয়ের মাথায় প্রচন্ড ড্যান্ড্রফ হচ্ছে, বাচ্চা মেয়ে মাথায় প্রচন্ড ড্যান্ড্রফ হেয়ার ফল হচ্ছে, তুমি প্লিজ বলো কি করতে হবে। আমি এতদিন সত্যি কথা বলে উঠতে পারিনি, তো ভাবলাম আজকেই তো আমি সেই রেমেডিটা করব, তো সেই রেমেডিটা কেন আমি বন্ধুদের সাথে শেয়ার করব না, তাদেরও তো উপকারে আসতে পারে। আমরা যদি এইটুকু উপকারে হয় তার তো এইটুকু উপকারই হবে, তো ওই জন্য আবার ভিডিওটা যথারীতি অন করে দিলাম। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর আমার এখানে আনাজপত্র সব মোটামুটি কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে কি রান্না হবে একবার তোমাদের চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, তারপর ভিডিওটা শুট করব। প্রথমেই তোমাদের দেখিয়ে দিই আজকে চিকেনটা আমরা কেউ খাবো না, চিকেন দিয়ে আজকে এই সব রকম সবজি দিয়ে একটা স্যুপ কি স্টু যেটাই বলো, ভেজিটেবল স্যুপ যাকে বলা হয় সেটা হবে। আর এখানে দেখো কাতলা মাছ ভাজা হয়ে গেছে, এই একটা মাছের কালিয়া মেয়ের জন্য করে দেবো। আর এখানে এই সবজিটা দিয়েই মাছের ঝোলটা হবে, এই মাছটা হবে। আর সবচেয়ে বড় যেটা আজকে হচ্ছে ব্রাউন ব্রেড। আজ লাঞ্চ ডিনার ভাত রুটি হবে না, আমার হাজব্যান্ডের জন্য বলছি, ও বলেছে আজকে সারাদিন আমি ভাত রুটি ছোবো না, তার বদলে ব্রাউন ব্রেড সেকে একদম কড়কড়ে করে বাটার দিয়ে সেকে এই চিকেন স্টু দিয়েও খাবে। শীতকালে নাকি এটা ভীষণ ফেভারিট, মানে ভালো লাগে খেতে। আর এখানে তো সব রকম সবজি হাতে গ্রেট করে নিয়েছি, আর এখনো ভাত বসাইনি, জানো তো, ভাত বসাবো। এখানে তো বেদানা রয়েছে আর রয়েছে, মেয়েকে বেদানার রস করে দেবো, আর কিছু দেখানোর নেই। আর এই তো গুড়ের রসগোল্লা, এটা নিয়েছিল, এটা দিয়ে রুটি খেলাম। এই যে গুড়ের রসগোল্লা ভীষণ ভালো লাগে গো আমার, এই গুড়ের রসগোল্লাটা দিয়ে আর লাউ ঘন্ট দিয়ে রুটি খেয়েছি আজকে টিফিনে। দেখো একটু বাঁধাকপিও আছে, দেখেছো একটু বাঁধাকপিও আছে, যে খাবে খাবে। আর এখানে একটু মুগের ডালও রয়েছে, সবজি মুগের ডাল কড়াইশুঁটি দিয়ে, সেটাও রয়েছে। মোটামুটি হয়ে যাবে। আর আমি আর মা আজকে সেদ্ধ ভাত খাবো। এই যে লেবু এখানে নিয়ে এসেছে, এই লেবুগুলো রস করবো, জানো মা। আমার যে মোবাইলটা খুব ডিস্টার্ব করছে। তো তোমরা দেখতেই পেলে আমি নারকেল তেলটা একটু সানলাইটের মধ্যে রেখে দিলাম, কারণ একটু ঠিক হয়ে গেছিলো, তাই আমার জানলায় প্রচণ্ড সানলাইট আসে, ওখানে রেখে দিলাম। 5 মিনিটের মধ্যে আশা করি গলে যাবে। আর এখানে একটা পাতিলেবু নিয়েছি, ঠিক আছে, যে পাতিলেবুগুলো দেখবে একটু হলুদ হলুদ হয়ে যায় না, যার মধ্যে বেশি রস থাকে, সেই পাতিলেবুটা নেবে, তাহলে কিন্তু রসটা তোমরা অনেকটা বেশি পাবে। আর সবুজ সবুজ পাতিলেবু হয়ে গেলে কি হয় জানো তো, ওগুলো দেখবে কোয়া বেশি হয়ে যায়, রসটা খুব কম পাওয়া যায়। পাতিলেবু রসটা কিন্তু আমি যথেষ্ট পরিমাণে বার
করে নিয়েছি। তারপর এরকম 2 কি 3টে কর্পূর ভালো করে একটু থেতো করে নেবে। থেতো করে এই পাতিলেবুর রসের মধ্যেই কিন্তু অ্যাড করবে। তাহলে বুঝতে পারলে কি বললাম, পাতিলেবুটাকে নিলাম, তার মধ্যে আমি এর মধ্যে কর্পূরটাকে অ্যাড করলাম, আর আমি এখানে নিলাম শালিমার নারকেল তেল। শালিমার না হলে তোমরা প্যারাশুটের নিতে পারো, বাট প্যারাশুট আর শালিমার এই দুটোর মধ্যেই নেওয়ার চেষ্টা করবে। বাদ বাকি নারকেল তেল সত্যি আমার বিশ্বাস থাকে না। এই দুটোই আমরা ছোটোবেলা থেকে ইউজ করি মানে হট অয়েল ম্যাসাজের জন্য। ব্যাস এটা আমার পুরোপুরি রেডি। আমরা কিন্তু পুরো শীতকাল জুড়ে এটা ইউজ করি। ইভেন তোমরা এটা কিন্তু 7 দিনের জন্য স্টোর করে রাখতে পারো। সপ্তাহে 2 দিন কি 3 দিন এই অয়েলটা তোমরা কিন্তু তৈরি করে একটা বটলে রেখে দেবে, স্প্রে বটলে ইউজ করতে পারো। চলো আমি ইউজ করে দেখাই কিভাবে ইউজ করতে হয়। আগে সবসময় চুলে তুমি অয়েলিং করো কি শ্যাম্পু করো কি যেটাই করো, কোনো হেয়ার মাস্ক মাখো যেটা ইউজ করো, আগে ভালো করে চুলটাকে কিন্তু এইরকম ভাবে ছাড়িয়ে নেবে, জট ছাড়িয়ে নেবে, যাতে জট চুলে না থাকে। মামাই একটুখানি একটুখানি এইবারে ভালো করে দেখি বাবা, তোমাকে দেখা যাবে না মা, এইটা দেখা যাচ্ছে, স্ক্যাল্পে দেখা যাচ্ছে। হ্যাঁ, ভাগ করে নেবে, দুটো ফাঁকে ভাগ করে নেবে আর সত্যি কথা বলতে গেলে শুধুমাত্র যে তোমরা এটা শুধু শীতকালে ইউজ করতে পারবে এরকম কিন্তু কথা নয়। তোমরা 12 মাস, শীত গ্রীষ্ম বর্ষা এনি টাইম তোমরা ইউজ করতে পারো। 7 দিনের জন্য স্টোর করে রাখতে পারো বলেছি আমি। তবে এইটা শুধুমাত্র যে ড্যান্ড্রফ কিওর করবে এটা কিন্তু নয়, এর সাথে সাথে যাদের স্ক্যাল্প ইচিং হয়, অনেক সময় দেখবে আমাদের স্ক্যাল্পটা খুব চুলকায় গরমে, সেই চুলকানির হাতে তোমরা রক্ষা পাবে। ইভেন যেসব বাচ্চাদের দেখবে স্কুলে যারা বাচ্চারা যায় তাদের দেখবে খুব তাড়াতাড়ি না মাথায় উকুন হয়ে যায় অন্য বাচ্চাদের থেকে, সেই উকুনটা কিন্তু হবে না। কারণ কি জানো, এর মধ্যে যদি কর্পূর আছে, কর্পূরের গন্ধে না উকুন কিন্তু চলে যায়। তোমরা এই রেমেডিটা করে দেখতে পারো, আমার তো মনে হয় মানে ভীষণ ভীষণ উপকার পাবে। সবচেয়ে বড় কথা কী জানো তো, আমরা অনেকেই অয়েল ম্যাসাজ করতে জানি না কিভাবে করতে হয়। অনেকে আমরা কি করি, তাড়াতাড়ি করে চুলটাকে খুললাম, মাথার ওপরে ওপরে একদম অয়েলটাকে ম্যাসাজ করে দিয়ে চলে গেলাম। এতে বিশ্বাস করো কোনো ফল পাবে না। অয়েল ম্যাসাজ করতে গেলে তোমাকে স্ক্যাল্প মানে চুলটাকে ভালো করে ফাঁক করে 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 টাইম অনুযায়ী তোমাকে অয়েলটাকে ম্যাসাজ দিতে হবে। ইভেন তুমি নিজে নিজে অয়েল ম্যাসাজ খুব একটা করা যায় না, একদম ধ্রুব সত্য কথা। তোমার পাশে যদি কেউ থাকে তাকে একটু বলবে যে ম্যাসাজটা করে দিতে, দেখবে এতে না তুমি খুব তাড়াতাড়ি ফলাফল পাবে। আমি তোমাদের একদম ক্যামেরার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা স্ক্যাল্প ম্যাসাজ করবে। দেখো আমি কিন্তু চুলের ওপরে একদম তেল দিইনি, আমি যা দিচ্ছি কিন্তু পুরোপুরি স্ক্যাল্প। আমার রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে। ডালটাকে অনেকক্ষণ আগে সেদ্ধ করতে মানে দিয়েছিলাম, জলে ভিজেছি তো, দেখো পুরো হাফ সেদ্ধ হয়ে গেছে, পুরো হাফ সেদ্ধ হয়ে এসেছে। একটুখানি ভাপালেই মুসুর ডালটা একদম সেদ্ধ হয়ে যাবে। প্রায় 40 মিনিট ধরে ভিজিয়ে রেখেছি। এখানে মাছ তো ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো সব রকম সবজি কেটে নিয়েছি তাড়াতাড়ি করে না, যতগুলো যা যা ছিল সব, ক্যাপসিকাম, তারপর হচ্ছে গাজর, পেঁপে, নানান রকম সবজি সব যা 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 কেটে নিয়েছি। আর এখানে মাংসটাকে তো আগেই ম্যারিনেট করে রেখেছিলাম অনেক কিছু দিয়ে, যেমন লেবুর রস, গোলমরিচ আর অনেক কিছু দিয়ে। পরে তোমাদের একদিন ভিডিও করে দেখাবো। এটাকে একটু 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখলে খুব সুন্দর একটা স্যুপে না টেস্ট আসে। আর এই তো এখানে দেখো, এখানে আমার সবজি কিন্তু ভাজা রেডি, যেটা দিয়ে মাছের কারি করব। এটার পুষ্টিগুণ যে কত, হেলথ বেনিফিট যে কত তার ঠিক ঠিকানা নেই। টেস্টিও হবে আবার হেলদিও হবে, ঠিক আছে। এটা দিয়ে করব মাছের ঝাল। চলো আর কিছু তোমাদের এখন আপডেট দিচ্ছি না, একদম রান্না সেরে তারপর তোমাদের সাথে কথা বলবো। আমি কি করবো, কত কি নিয়েছিস তুই? আবার বই এনেছিস? আমার ব্যাগে দেখ মা, একটু দেখে নে, আমি রান্না করছি বাবা, দেখে নাও যাও। তো অলমোস্ট আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে সবজিগুলো। বেশি ভাজবো না, বেশি ভাজলে সবজির গুণাগুণ নষ্ট হয়ে যায়, জাস্ট একটুখানি।
আজকে আমি ভেবেছিলাম তোমাদের সাথে চিকেন স্টু বা স্যুপ এই রেসিপিটা শেয়ার করব। কোনো দিনও আমি বোধহয় চিকেন স্টু বা স্যুপের রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি, তো করব ভেবেছিলাম। এইবারে আমি ভেবেছি আমার ভিডিওটা হয়েছে, আমি যেমন ক্যামেরা অন করে ভিডিও মানে মোবাইল অন করে ভিডিও করি সেরকমই করেছি, কিন্তু এখন আমি যে ভিডিওটা এডিট করতে বসে দেখি যে সেই ক্লিপিংসটা মানে আমার কুকিংয়ের যে ভিডিওটা সেটাই আমার মোবাইলে নেই। তার মানে হয়েছেটা কি, আমি মোবাইল সেট করেছি, সবই করেছি, কিন্তু ওই যে লাল যে ভিডিওর বাটনটা সেটাই হয়তো প্রেস করিনি, ফলে কি আমার ভিডিওই কিন্তু হয়নি। এইরকম কত রকম যেন ছোট বড় ইনসিডেন্ট আমাদের এই ভিডিও করতে করতে হয়, সেগুলো তো আর শেয়ারই করি না, জানো তো। কত কষ্ট করে হয়তো একটা ভিডিও করি যে তোমাদের দেখাবো, একটা নতুন জিনিস হয়তো করলাম দেখাবো বলে, ব্যাস এইবার যখন আমি এডিট করতে বসি তখন তন্ন তন্ন করে খুঁজেও আমি সেই ক্লিপিংসটা পাই না। তার মানে আমি ভিডিওর যে রেড বাটনটা সেটা অনই করতে ভুলে গেছি। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে টুকটাক যেটুকু ঝাড়পোছ বাকি ছিল সেটাও কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। আজকে আমার সত্যি বলছি মনটা ভীষণ আপসেট। আজকে না দুদিন ধরে আমার মনটা ভীষণ আপসেট হয়ে রয়েছে, ভালো লাগছে না গো কোনো কাজকর্ম করতে। আমি বলবো নিশ্চয়ই আপসেট হয়ে থাকার কারণ তো একটা নিশ্চয়ই আছে, সেটা আমি এখন ভিডিওর প্রথমেই বলবো না, তাহলে হয়তো তোমাদেরও মন খারাপ হয়ে যাবে বা আমারও আরও বেশি মন খারাপ হয়ে যাবে তোমাদের কথাগুলো বলতে বলতে। তাই জন্য আমি ভেবেছি আমার ভিডিওর যখন এন্ড হবে ঠিক এন্ডিংয়ের সময় তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। যাই হোক, এদিকে আমার হাজব্যান্ড কাল রাতে আমাকে বলে রেখে দিয়েছে যে আমি কিন্তু 12টার মধ্যে লাঞ্চ কমপ্লিট করে একটা বিশেষ কাজে, মানে ওটা খুব দরকারি কাজে ও বেরোবে। সকালবেলা না আজকে আমরা হেভি কোনো ব্রেকফাস্ট করিনি জানো তো, কারণ তাড়াহুড়ো ছিল তো। এই ফল আর একটা ডিম সেদ্ধ এই আমরা ব্রেকফাস্ট করেছি। আমরা প্রত্যেকটা দিনই কিন্তু হেভি ব্রেকফাস্ট করি। এই ফল আর ডিম সেদ্ধ এটা আমাদের কাছে লাইট ব্রেকফাস্ট বলতে পারো, কারণ তারপরেও কিন্তু আমরা রুটি তরকারি কি চিড়ের পোহা সুজির পোহা কিছু না কিছু আমরা খেয়ে নিই। আসলে কি জানো তো, প্রত্যেকটা মানুষের ব্রেকফাস্টটা একটু হেভি মানে ভারী করতে হয়। আমরা যেমন ধরো সকালবেলা তো দেখো আমরা ফল খাই, খালি পেটে ফল খাই, একটা ডিম সিদ্ধ খেলাম, তারপর কিন্তু আমরা রুটি তরকারি একটা বেশি না একটা করে রুটি খেলাম, কি অল্প করে একটু চিড়ের পোহা সুজির পোহা যেটা হোক সেটা একটু খেলাম। আর লাঞ্চ যখন করি আমরা ভাতের কোয়ান্টিটি খুব কম খাই, ভাতটা কম খেয়ে আমরা সবজি মাছ মাংস এইটা আমরা খাওয়ার বেশি চেষ্টা করি। আর ডিনারটা তো আরও বেশি লাইট করার চেষ্টা করি। তো যাই হোক, এখানে আমার কথা বলতে বলতে দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, আমি ভিডিওর প্রত্যেকটা বারই বলি, মানে প্রত্যেক বৃহস্পতিবারই বলি যে বৃহস্পতিবার আর শুক্রবার এই দুটো দিন তোমরা চেষ্টা করবে একটু ইফতার ইউজ করার। মা লক্ষ্মীর এটা ভীষণ প্রিয়, আর ইফতার কোথায় কোথায় ইউজ করতে হয় সেটাও কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিলাম। আমাকে একজন কমেন্ট করে বলেছিল একটা বন্ধু যে দিদিভাই তুমি ইফতার কোথা থেকে কেনো। দেখো আমার এরকম কোনো স্পেশাল জায়গা নেই যে আমাকে ওই স্পেশাল জায়গা থেকে ইফতার কিনতে হয়। আমি যেখানে যাই আমার চোখে যদি কোনো ইফতারের স্টল পড়ে, সেই গন্ধটা যদি আমার ভালো লাগে, আমাকে অ্যাট্রাক্ট করে, আমি সেখান থেকে ইফতার কিনে নিই, কারণ আমার ইফতার ভীষণ ভীষণ ফেভারিট একটা জিনিস। সেন্টের থেকেও আমার ইফতার ইউজ করতে বেশি পছন্দ হয়। যাই হোক, এখানে দেখো আমার কিন্তু বৃহস্পতিবার আজকে প্রচুর কাজের মানে পুজোর চাপ রয়েছে জানো। আর এখানে একটু দেখো আগের দিন তো মা না সব বাসন মেজে রেখেছে, সেই বাসনগুলো মাজা থাকলে সুবিধা হয়। আর এখানে আমি একটু সলতেটাও পরিয়ে নিচ্ছি। এই প্রদীপের একটাই একটু সমস্যা, সলতে পড়াতে একটু সমস্যা হয়, তো সলতেটা পরিয়ে একদম রেডি করে নিয়েছি। মা লক্ষ্মীর ঘরটা না আমি চেঞ্জ করেছিলাম, আমার আগে এই ঘরটা ছিল, দাঁড়াও দেখাই তোমাদের, দাঁড়াও একটু দেখাই। এই যে আগে তোমরা জানো আমার এই ঘরটা ছিল, কিন্তু এই ঘরটার একটা অসুবিধা ছিল বলো তো, ঠিকঠাক বসতো না, মানে একদম সরু টাইপের ছিল। তারপরে না আমি এই ঘরটা কিনলাম, দাঁড়াও তোমাদের একটু ফ্রন্ট থেকে দেখাই। এটা সেই সরস্বতী পুজোর সময় কিনেছিলাম, সরস্বতী ঠাকুর ঘট বসানোর সময়, সেইটা কি ভাবছি মা লক্ষ্মীর ঘট করলাম। দেখতে খুব সুন্দর লাগছে, দেখো আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, কি ভালো লাগছে না ঘরটা ছোট্টর মধ্যে, আমার ভীষণ ভালো লাগছে। তো আমি এখানে দেখো ধান দিয়ে দিয়েছি, আর এবার শুধু দুপাটা দেবো। মাঝে মাঝে একটু চেঞ্জ করলে না বেশ ভালো লাগে জানো তো, সব কিছু একটু চেঞ্জের দরকার। দিলাম, অনেকটা পুজো আমার এগিয়ে গেছে জানো। এই ঘরটা একদম পারফেক্ট রয়েছে, হয়ে গেল। আর শুধু দুটো জবা তোমাদের দেখাই, জবাটা শুধু সাইজ দেখো, দাঁড়াও একটু দাঁড়াও, এই দেখো সাইজটা দেখো শুধু জবাটা কত বড় সাইজ। এই একটা,
আর একটা দেখো লাল টকটকে জবা, থোকা, এটাকে না থোকা জবা বলে। এই দেখো একদম লাল আর হলুদ সুর, দেখেছো কি সুন্দর। দেখো এই লাল জবাটা আমি আদ্যা মায়ের পায়ে দেবো। এই যে কিছুদিন আগে আমি খুব সুন্দর একটা রেমেডি জানতে পারলাম। শিবরাত্রির দিন থেকে শুরু করলে নাকি ভীষণ ভালো ফল পাওয়া যাবে। বিশ্বাস করো আমি জানতে পারবো আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব না, এটা তো হতেই পারে না, জানো তো। ওই জন্য শিবরাত্রির দিনের আগের দিনই আমি ভিডিওটা পোস্ট করার চেষ্টা করব। যে কটা বন্ধু দেখবে তার মধ্যে যদি 2-1জনও করো সেটাই আমার কাছে অনেক বড়। এরপর আমি যে জিনিসগুলো দেখাবো প্লিজ একটু ধৈর্য ধরে ভালো করে দেখবে আর শুনবে, তাহলে তোমরা পুরোপুরি ক্লিয়ারলি জিনিসটা কিন্তু বুঝতে পারবে। আচ্ছা, এই দেখো শিবরাত্রির দিন যেটা বলেছিলাম যে সেটা অবশ্যই করবে, সেটা তোমাদের একবার বলে দিচ্ছি। তো এই রকম দেখো আমি একটা বেলপাতা নিয়েছি, একদম নিখুঁত বেলপাতা হলে খুব ভালো হয়। যদি নিখুঁত না থাকে তো কোনো ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কারণ ভোলানাথ কিন্তু অল্পতেই তুষ্ট। ভালো করে বেলপাতাটাকে আগে ধুয়ে নেবে। ধুয়ে নিয়ে 3টে যে পাতা আছে তার মধ্যে যে সবচেয়ে বড় পাতা, মানে এই পাতাটা ভালো করে দেখে নাও। এই পাতাটাকে, এই পাতার মসৃণ জায়গা মানে এই জায়গাটাকে আমি মধু লাগিয়ে নেব। আমি সব বলে দেবো, এটা কতদিন করতে হবে না হবে সব বলে দেবো। মধু লাগিয়ে নিলাম, ভালো করে একটু মধু লাগিয়ে নেবে। তারপর দেখো আমি এখানে একটা গোলমরিচ, এই যে গোলমরিচ, এই গোলমরিচ বেলপাতার উপর দিয়ে দিলাম। আর সবচেয়ে বড় কথা যেটা আমি তোমাদের দেখাই, দাঁড়াও, এখানে আমার 7টা কালো তিল আছে। দেখো 1 2 3 4 5, 5 আর এই হচ্ছে 6 7, 7খানা কালো তিল আর একটা গোলমরিচ। ঠিক এইভাবে আমি বাবা ভোলানাথকে অর্পণ করব। আর ঠিক এই জায়গাটা কিন্তু বাবা ভোলানাথের ওপরে আমি এইভাবে চড়িয়ে দেবো। এই দেখো, আর এই যে মসৃণ জায়গাটা, এই যে মসৃণ জায়গাটাকে আলতো করে উল্টে নিয়ে এইভাবে এইভাবে দিয়ে দেবেন বাবাকে। ঠিক যেদিকে গোলমরিচ আর তিলটা দিয়েছিলাম ঠিক সেই সাইডেই কিন্তু বাবার মাথায় যেন স্পর্শ করে, মানে শিবলিঙ্গে যেন স্পর্শ করে। ঠিক আছে, এইভাবে তোমাদের একবার আমি ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে একটা বেলপাতায় 7টা কালো তিল আর একটা গোলমরিচ মধু মাখিয়ে বাবার শিবলিঙ্গে অর্পণ করবে। আর যখন এই বেলপাতাটা অর্পণ করবে তখন এই বেলপাতা অর্পণ করতে করতে একটা মন্ত্র কিন্তু অবশ্যই বলবে, সেটা হচ্ছে শ্রী শিবায় নমস্তভ্যাম, শ্রী শিবায় নমস্তভ্যাম, শ্রী শিবায় নমস্তভ্যাম। এটা তোমরা 17 বার, 21 বার, 108 বার, যতবার খুশি কিন্তু পাঠ করতে পারো। আর শিবরাত্রির দিন যখন তোমরা এই বেলপাতাটা মহাদেবকে অর্পণ করবে তখন কিন্তু অবশ্যই এই মন্ত্রটা পাঠ করবে, না হলে কিন্তু পুরোপুরি কমপ্লিট হবে না জিনিসটা। সেটা হচ্ছে সেই মন্ত্রটা একবার বলে দিচ্ছি, তোমরা এই মন্ত্রটা 21 বার, 108 বার, যতবার খুশি তোমরা পাঠ করতে পারো। মানে এই নয় যে তোমাকে 21 বারই পাঠ করতে হবে কি 108 বার। শ্রী শিবায় নমস্তভ্যাম, শ্রী শিবায় নমস্তভ্যাম। হাত জোর করে বাবার সামনে বলবে শ্রী শিবায় নমস্তভ্যাম, শ্রী শিবায় নমস্তভ্যাম, শ্রী শিবায় নমস্তভ্যাম। কিন্তু এটা তোমাদের 40 দিন করতে হবে, মানে শিবরাত্রির থেকে স্টার্ট করে আপ টু 40 দিন করতে হবে। তো চলো, আমার এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে। অফ ক্যামেরায় বসে মা লক্ষ্মীর খুব সুন্দরভাবে প্রায় 1 ঘন্টা ধরে আমি আজকে পুজো করলাম, মন ভরে পুজো করলাম। আমি আর আমার ঈশ্বর থাকবে, আর কেউ থাকবে না। তো চলো এবারে শুধুমাত্র এই যে লক্ষ্মীর পাঁচালিটা পড়লেই আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে যাবে। চলো পড়ে নিই। অসহ্য যাতনা দ্বারা দুর্ভিক্ষ ভীষণ অন্যভাবে শীর্ণকায় বলহীন দেহ অতি কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ, প্রাণেরও অধিক কেহ পুত্রকন্যাগণে পরিত্যাগ করিতেছে অন্যের কারণে। সিংহাসনটা তোমাদের দেখিয়ে দিই, কি শান্তি, যে কি শান্তি। পুজো করার পর যে আলাদা একটা না শান্তি অনুভব হয়, বিশ্বাস করো, মনে কি ভালো লাগছে।
তো চলো বন্ধুরা, আমার পূজা পাঠ কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা শেষ করে দেওয়ার আগে একটা ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করে তারপর ভিডিওটা শেষ করব। মানে পার্টটা শেষ করে দিতে মনে হলো না তোমাদের সাথে একটু শেয়ার করি, তাহলে হয়তো আমার আমার মানে আমার বুকটা হয়তো একটু হালকা হবে। কি বলতো, আমি না প্রথমেই তোমাদের সাথে বলতে পারতাম ঘটনাটা সকালেই তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু সকালে শেয়ার করলাম না এই কারণে সকালবেলা কোনো নেগেটিভ কথা বা কোনো বাজে মন খারাপের কথা দিয়ে যদি ভিডিও শুরু করি তাহলে আমারও দিনটা আপসেট যাবে, সাথে সাথে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তাদেরও মনটা খারাপ হয়ে যাবে বা কোথাও একটা আপসেটনেস কাজ করবে। তো ওই জন্য আমি কখনো ভিডিওর প্রথমে কোনো নেগেটিভ কথা বলো বা কোনো বাজে কথা বলে আমি ভিডিও শুরু করার চেষ্টা করিই না। হয় আমি মিডিলে বলি, ভিডিওর মিডিলে, না হলে একদম এন্ডে গিয়ে বলি। কাল রাতে না একটা এমন ঘটনা শুনলাম বন্ধুরা, বিশ্বাস করো মনটা আমার এত খারাপ কাল রাত থেকে, মানে আমার কোনো কিছু করতে ইচ্ছা করছে না, জানো তো, মনে হচ্ছে শুধু ভাবছি যে সত্যি কত কি ঘটতে পারে আমাদের সাথে। মানে ঘটনা শুধু ঘটার অপেক্ষায় থাকে আমাদের সাথে। এখন আমি তোমাদের সাথে দাঁড়িয়ে কথা বলছি, 5 মিনিট পর আমার সাথে কি ঘটতে পারে আমি নিজেও জানি না, কি হতে পারে তাও জানি না, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। কাল রাতে আমার হাজবেন্ড, আমার বোন, দুজনেই বললো, আসলে আমাদের খুব পরিচিত, আমার বোনের একদম বেস্ট ফ্রেন্ড। তোমরা আমার বোনকে দেখেছো, আমার বোন কিন্তু আমার থেকে 5 বছরের ছোট। তো ওর বেস্ট ফ্রেন্ড, তাহলে আমার বোনেরই বয়সী, বোনের আর কত বয়স হবে, বোনেরই বয়সী। ওই বন্ধুটি মানে আমার বোনের বেস্ট ফ্রেন্ড, ওই বন্ধুটির কাল না 2 দিন আগে সেরিব্রাল হয়েছে। ভাবতে পারছো কত বয়স হতে পারে মেয়েটি? মানে ওর বিয়েতে আমরা গেছিলাম, এতটাই আমরা ক্লোজ, বলছি না আমার একদম আমার বোনের সাথেও একদম ছোট্টবেলার থেকে শুরু করে একদম গ্র্যাজুয়েশন অবধি ওরা দুজন একসাথে করেছে। মানে এতটাই ওদের গভীর মানে বন্ধুত্ব। তো যাই হোক, কালকে শুনলাম, আমি জানতাম না, আমার বোন আমার হাজবেন্ড দুজনেই কালকে বললো যে ওর সেরিব্রাল হয়েছে, 3-4 দিন আগে সেরিব্রাল হয়েছে, হসপিটালাইজ ভর্তি। মানে ওর আগের দিন রাতে যে সেরিব্রাল হয়েছে ও এতটুকু বুঝতে পারিনি, পরের দিন সকালবেলা উঠেও দেখতে পাচ্ছে ওর বাঁ দিকটা না ডান দিকটা পুরোটাই ঝিনঝিন করছে, অবশ হয়ে যাচ্ছে। তখন ও বাড়ির সবাই মিলে হসপিটালে নিয়ে গেল, স্ক্যান করলো, তখন বলছে যে ওর আগের দিন রাতেই নাকি একটা সেরিব্রাল অ্যাটাক হয়ে গেছে, মানে একটা ব্রেন স্ট্রোক হয়ে গেছে, যেটা ও বুঝতেই পারিনি। মানে ভাবতে পারছো, আগে একটা সময় ছিল এই সেরিব্রাল অ্যাটাক বলো বা স্ট্রোক বলো, হার্ট অ্যাটাক বলো, মানুষের একটা এজে গিয়ে হতো, আফটার 70 আফটার 80 এই সময় হতো। কিন্তু এখন এই সেরিব্রাল বলো, স্ট্রোক বলো, হার্ট অ্যাটাক বলো, এইগুলো না এখন মানে কি বলবো, বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের থেকেও এখন বাচ্চাদের, এই আমাদের মতন বয়সী এদের না বেশি হচ্ছে। শুধুমাত্র জানি না এগুলো মেন্টালি স্ট্রেস না কিসের থেকে আসছে বোঝা যাচ্ছে না। মানে আমরা অতিরিক্ত এখন মেন্টালি স্ট্রেস নিয়ে ফেলছি, কোনো না কোনো কারণে তো এগুলো হচ্ছেই না। তো এই হচ্ছে ব্যাপার। সত্যি কথাটা শোনার পর আমার এমন লাগছে না, আমি এখনও ভাবছি যে সত্যি আমরা হেঁটে চলে বেড়াচ্ছি, 5 মিনিট পর আমার সাথে কী হতে পারে আমরা কেউ জানি না। তো সবাই কি বলবো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। এখন যে সময়টা তোমার হাতে আছে সেটাকে ইউটিলাইজ করো, সেটা পরে কি হবে সেটা ভেবে এখনকার সময়টা নষ্ট করো না, বা এখন সেই সময়টা নিয়ে মন খারাপ করো না। এই যে তোমার হাতে আজকের দিনটা আছে, তুমি আজকের দিনটা চুটিয়ে অনুভব করো, হাসো, যা ইচ্ছা তোমার মন চায় ভালো কিছু করে নাও। কেন সত্যি লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। মানে লাইফটা একটা ঠুনকো। যদি আমরা হসপিটালে গিয়ে 24 ঘন্টা বসে থাকি বা শ্মশানে গিয়ে যদি আমরা 24 ঘন্টা বসে থাকি, তখন আমরা বুঝবো যে লাইফটা কতটা ঠুনকো। আমরা এই জীবন নিয়ে যে বড়াই করি না, সত্যি বড়াই করার মতন জীবনকে নিয়ে বড়াই করার মতন কিচ্ছু নেই। মানে একটা ঠুনকো, একটা টোকা মারলেই মানুষের জীবন শেষ হয়ে যাবে। তো যাই হোক, একটু বলে তোমাদের হালকা হলাম। ঈশ্বরকে মানে আমি রাখছি, ঠাকুর যেন ও যেন সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি বাড়িতে চলে আসে, কারণ ওর একটা 3.5 বছরের ছেলে আছে, ভাবতে পারছো? তো ডাক্তার বলেছে ওর অপারেশন করতে হবে না, যে ক্লটটা ব্রেনে আছে সেটা ওষুধের মাধ্যমে মানে মেডিসিনের মাধ্যমে কিওর হয়ে যাবে। তো ঈশ্বরকে রাখছি তাই যেন হয়। ঠাকুর তুমি বিপদ দিয়েছো, তুমি বিপদ নাশ করবে। তো এই হচ্ছে ব্যাপার। চলো তোমাদের আপডেট দিতে থাকবো। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করি, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো, তাহলেই হবে। সাবস্ক্রাইব লাইকটা দূরে থাক,
বলবো না, দরকার নেই সাবস্ক্রাইব লাইক কিচ্ছু করতে হবে না, শুধু কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। চলো টাটা।